যদিও আমার ব্যক্তিগত অভিমত, সে হয়তো আমার ধারণা উনি বুঝতে পারলেন যে আল্টিমেটলি হ্যাঁ জিততো। এটা আমার ব্যক্তিগত ধারণা। সত্যি মিথ্যা আমি প্রুফ করতে পারব না। তো সেজন্যে he didn't want to put his name in a situation then তখন হিস্ট্রিকে বলবে তুমি না ভোটে গেছো বা কিছুই বলো নাই, তারপরও হ্যাঁ ভোট জিতলো। তো কাজেই আমরা যেমন রেফার করি ৮০ সো চাঁদাবাজি নিয়ে কিছু কথা হচ্ছিল। ধরেন আমি মির্জা আব্বাসের কনস্টিটিউয়েন্সিতে ছিলাম ৩০ বছর বয়স, তারপর আমি বিদেশ চলে গেলাম। আমার বয়স এখন ৪৮। আমি যেই পরিমাণ চাঁদাবাজি দেখলাম মির্জা আব্বাসের, মানে ভয়ানক অবস্থা। এখন কথা হচ্ছে আমরা সংস্কার নিয়ে কথা বলি। বিএনপির নিজস্ব একটা সংস্কার দরকার আমি মনে করি। একটা বড় রিজন হচ্ছে তারেক জিয়া আসার পর থেকে আমি দেখলাম এই যে আমার দেশ পত্রিকার সম্পাদকগুলো, তারেক জিয়া আপনি জানেন না গত ১৭ বছর কি ঘটলো। আমার এটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। তার প্রমাণ হচ্ছে ২-৩ দিন আগে পাপিয়া বলে একজন নেত্রী আছে বিএনপির, তার একটা কনভারসেশন শুনলাম। সেখানে সে তারেক জিয়াকে রাবিশ বলছে। কেন বলছে? কারণ পাপিয়া তো জানে টিভিতে এসে সে ফাইট করে ঠিক আছে। সে তো জানে যে ভেতরে কি হচ্ছে। রাবিশ বলছে এইজন্য যে তারেক জিয়া এখনো সেই পুরনো বন্দোবস্তুতেই দলটা চালাচ্ছে। তারপর ধরেন আপনার উপজেলা নির্বাচন, ওগুলো ওরা হতে দেয় নাই কিন্তু। গত ১.৫ বছর বাংলাদেশ এটা সাফার করলো, জেলা উপজেলায় যে কমিশনার বা কি বলে মেয়র ওগুলো নির্বাচন হয় নাই। মানুষ গ্রাসরুটে সাফার করলো। কারণ আমি তো কথা বলি তখন জানি। তারা যখন কোনো কাজ করতে যায় দেখে লোক নাই। থ্যাংক ইউ ফরহাদ মাসুম ভাই এবং সালাম এবং শুভেচ্ছা আব্দুল্লাহ ভাই এবং শিবলি ভাইকে। আমি শুনতেই চাচ্ছিলাম আরো বেশি আপনাদের কাছ থেকে, কারণ আপনাদের মতামত খুবই জ্ঞানগর্ভ এবং ইনফরমেশন বেসড। তো খুবই সুন্দর লাগলো আপনাদের আলোচনা এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনবেন রেকর্ডিং অথবা লাইভ পরবর্তীতে। মাসুম ভাই, আপনি যে কোয়েশ্চেনটা করলেন, আমার ধারণা ইফ ইফ ইউ সি দ্যাট ফ্রম বার্ডস আই ভিউ, আমাদের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম ইজ যে আমরা যখন এই খুনি হাসিনাকে সরালাম ১৭-১৮ মাস আগে, আমাদের মিডিয়া এইভাবে প্রজেক্ট করা শুরু করলো যে বাংলাদেশ পরদিনই সুইজারল্যান্ড হয়ে যাবে। এটা সম্ভব না। কারণ এটা শুধুমাত্র গভর্নমেন্টের উপর বা এই ৩ টা পলিটিক্যাল পার্টির উপর নির্ভর করে না। আমি মনে করি ইটস আ প্রসেস। প্রসেস এই জন্যে আপনি দেখেন গত ৩০ বছরের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ওগুলো তো ওরকম নাগরিক তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা তো ওরকম তৈরি করে নাই। কাজেই আপনি যেটা বলছেন আমি একটু রুট কজ এ যাই যে কারণগুলো কি, কি? একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থা যেরকম ভাবে তৈরি হলো ১৭ বছর না, আমি দেখলাম মোটামুটি ২০-৩০ বছর ধরে। সেটাতে একটা বড় ধরনের সমস্যা আছে। যেই জন্যে আমরা প্রপার সিটিজেন তৈরি করতে পারি নাই। আমি আস্তে, আস্তে এই রাজনৈতিক দলগুলোতে আসবো ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আমি যেটা মনে করি যে আ ওই যে বললাম না যে একদিনে সুইজারল্যান্ড হবে না। আপনি দেখবেন যেকোনো দেশ বিপ্লবের পরবর্তী ১-২ বছর অনেক chaos এর ভিতর দিয়ে যায় এবং তারপর আস্তে, আস্তে ওরা মুভ করে। আপনি বাংলাদেশকে যদি মনে করেন যে আমরা সুইজারল্যান্ডে পৌঁছাবো, বাংলাদেশকে যদি আপনি ধরেন নাইজেরিয়া, দুঃখের সাথে বলছি, অথবা মানে থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি গুলোর পাশে ধরেন, আপনাকে সুইজারল্যান্ডে যাওয়ার আগে ধাপে, ধাপে যেতে হবে। ১ম ৫ বছর আপনি হয়তো ভিয়েতনামকে ধরতে পারবেন বা ৮ বছর। তারপর পৌঁছাতে পারবেন হয়তো একটা মিড সাইজড কান্ট্রি ইন টার্মস অফ সোশ্যাল নরমস অ্যান্ড ইকোনমি। তারপর আপনার ২০ বছরে পৌঁছাবেন বা ৩০ বছর সুইজারল্যান্ড। এবং ওইখানে একটা ফ্যালাসি আছে। আমরা বলি যে এত বছর লাগবে। সুইজারল্যান্ড কিন্তু আগামী ২৫ বছর বসে থাকবে না, তাই না? সুইজারল্যান্ড একটু মুভ করবে ২৫ বছরে। কাজেই টেকনিক্যালি ইটস ইম্পসিবল বাট প্র্যাকটিক্যালি আমার মনে হয় ৬০ থেকে ৭০ ইয়ার্স লাগবে আমরা যদি সুইজারল্যান্ডের কাছে পৌঁছাইতে চাই ওদের at par। না মানে আপনার যে জন্য আমি এনসিপি কে পার্সোনালি এত বেশি মেন্টালি মোরালি সাপোর্ট দিয়ে আসছি এবং গতকালও আমি এনসিপির পদত্যাগ করা একটা ছেলের সাথে আমাদের জুনিয়র আইডলস গুলোর সাথে আমি ফেসবুকে বেশ আর্গুমেন্ট দিচ্ছিলাম। যে জন্য ওদের টিকে থাকাটা জরুরি ছিল। সেটা হচ্ছে মনে হয় মাসুম ভাই যে বাংলাদেশে সবচেয়ে বেশি জরুরি দরকার ছিল সেটা হলো সংস্কার। যেখানে আমি কিছুটা নাখোশ ছিলাম বিএনপির উপর।
কারণ যেই ফান্ডামেন্টাল সংস্কারগুলো হওয়ার দরকার ছিল, এই যে জন্য আমি এডুকেশনের কথা বললাম, যেটা জাস্ট একটা এক্সাম্পল, ওই ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা চেঞ্জ করতে যাই, আমাদের সংস্কারটা লাগবে। সংস্কারে কি বলছে? সংস্কারে বলছে, ধরেন আমি একটা উদাহরণ দেই। আমি সবকিছু বাদ দিয়ে যদি বলেন আপনি প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের, দুদক এবং পিএসসি নিয়োগ, এই 4টা জায়গায় যদি আপনি হস্তক্ষেপ না করেন, জামাত আসুক, বিএনপি আসুক, যেই ক্ষমতায় আসুক, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 30% সমস্যার সমাধান হয়ে যাবে আগামী 5 বছরে। সমস্যাটা ওখানে একটা সাইড নোটে দিয়ে রাখি। আমাদের মিডিয়াতে, টক শোতে লোকজন এমনভাবে বলে, "কেন চেঞ্জ হলো না? 17 বছর খুনি হাসিনাকে লাগলো সরাতে। আমার তো 1.5 বছর চেঞ্জ হয়নি। 1.5 বছর কোনদিনই হবে না। কোন বিপ্লব পরবর্তী দেশে আপনি সবাই তো সাধারণত জার্মানির কথা বলে, ইটালির মুসোলিনির কথা বলে বা রাশিয়ার বিপ্লবের কথা বলে। আপনি দেখেন স্পেন, পর্তুগালে যখন একটা সামরিক জান্তাকে ওরা সরালো সেই 70 দশকে, ইমিডিয়েটলি কিন্তু চেঞ্জ হয় না। ইট টুক টাইম। সব দেশে একই কথা। তো যেজন্য আমি বলতে চাচ্ছিলাম যে সংস্কারে যেজন্য আমি নাখুশ ছিলাম, আমি খুব ড্রিফট হয়ে যাব না মূল টপিক থেকে, যে সংস্কারটা খুব জরুরি ছিল। এবং তার একটা উদাহরণ আপনাকে দেই। এই যে ধরেন চট্টগ্রাম বন্দর যে পরিমাণ মানে আর্ন করলে, একটা নিউজে আসলো বোধহয় ১০০ বছরেও আমরা এতটা আর্ন করি নাই। গতকাল থেকে দেখলাম শ্রমিকরা ধর্মঘট করলো। কারা ধর্মঘট করলো জানেন? আমি পড়লাম, প্রথম আলোতে পড়লাম, বিএনপি শ্রমিক দল। তো দেখেন, চাঁদাবাজির কথা বাদ দিলাম। এইটা তো একটা সংস্কারের জায়গা, তাই না? তো এই জায়গাগুলোতে যদি বিএনপি আটকে দেয় সংস্কার, তাই না? তাহলে আমরা কিভাবে আগাবো? চট্টগ্রাম বন্দরে শ্রমিক দল এই যে আমাদের মাল খালাস বন্ধ করে দিল গতকাল। আমি আজকের নিউজটা জানি না এখনো। তো এই ছোট, ছোট জায়গাগুলিতে যদি আটকে দেয় বিএনপি সংস্কার, সেটা তো আমাদের দেশ সামনে আগাবে কিভাবে? সমস্যা হচ্ছে, আপনাকে বলি, এটা যে একটা ডমিনো এফেক্ট আছে, যে পোর্ট যে একদিন সচল থাকলো অথবা হয়তো আগামী কয়েকদিন, তাতে হবে কি ইমপ্যাক্ট পড়বে ইকোনমিতে। পরদিনই টিভির টক শোতে কাজী জেসিনরা এসে চিল্লাচিল্লি শুরু করবে, আমাদের ইকোনমি ইনভেস্টমেন্ট আসে না। এখন বিদেশিরা যদি দেখে একটা পোর্ট আপনার বন্ধ হয়ে গেল একদিনের জন্য মাল খালাস, তখন তো ওরা ডিসকারেজড হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। একটা বড় হচ্ছে, আপনি যেটা বললেন ফান্ডামেন্টালি, আমি যে 4টা ইস্যুর কথা বললাম, প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, দুদক এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি মনে করি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিএসসি নিয়োগ প্রক্রিয়া। কারণ পিএসসি যারা, আমরা সবসময় বলে আসছি যে ইউনিস গভর্নমেন্ট খুব বেশি একটা সফল হয় নাই, কারণ হচ্ছে সচিবালয়ের 17 বছর টপ টু বটম সবখানে হচ্ছে আওয়ামী লীগের লোকজন, কিছু হয়তো বিএনপি রয়ে গেছে যারা আগে ছিল। এখন কথা হচ্ছে, আপনি তো 1 বছর এটা চেঞ্জ করতে পারবেন না। ধরেন আপনি ডিসাইড করলেন সচিবালয়ে আমি ৫-৬টা ল্যাডার আছে ম্যানেজমেন্টের, অ্যাডমিনিস্ট্রেশন। আপনি কত ল্যাডার চেঞ্জ করবেন? ফার্স্ট ল্যাডার চেঞ্জ করলে সেকেন্ড ল্যাডার ওটা আওয়ামী লীগ। সেকেন্ড ল্যাডার 1-2 চেঞ্জ করলেন, তখন আপনাকে ফার্স্ট ল্যাডারে ওই রিপ্লেসমেন্ট করার মতো ক্যাপাসিটি থার্ড ল্যাডার নাই। অন টপ অফ দ্যাট থার্ড ল্যাডারও কিন্তু অলরেডি আওয়ামী লীগের। সো থার্ড, সেকেন্ড, ফার্স্ট ল্যাডার যদি সরাইয়া দেন, আপনি তো হুট করে একটা লোককে নিয়ে আসতে পারবেন না যে মিনিস্ট্রি রান করতে পারবে সচিবালয়ে। যে জন্য আমি এটা বললাম, আমার মনে হচ্ছে পার্সোনালি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিএসসি নিয়োগ। কারণ এরা মানে না না মানেন, এরাই আলটিমেটলি সচিবালয় বা দেশের অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে। এই জায়গাটায় যদি আপনি প্রপার লোকজন আনতে পারেন, যারা দলের লেজুর বৃত্তি করে না বা দলের মাধ্যমে আসে না, আপনাকে গ্যারান্টি দিলাম ৫ থেকে ৭ বছর পর বাংলাদেশ চেঞ্জ হতে বাধ্য হবে। কারণ হচ্ছে এই লোকগুলো প্রপার জেনুইনলি দেশপ্রেমিক এবং মেধাবী হবে। তো আমি একটা জাস্ট ওয়ান উদাহরণ দিলাম, যেখানে আমি বিএনপির উপর নাখোশ ছিলাম যে ওরা এই সংস্কারে বাধা দিল। যার একটা উদাহরণ হচ্ছে, যে ধরেন আপনি পোর্টে কি করলো, যে ৪ জন এই ধর্মঘট ডাকলো, ওরা হচ্ছে জাতীয় শ্রমিক দল। তো এগুলোর ইমপ্যাক্ট পড়ে না? মানুষ এগুলো দেখছে না? এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, যেটা বিএনপি ভুল করছে। সরি, আমি আজকের টপিকটা বিএনপি ব্যাশিং করতে চাচ্ছি না। সমস্যা হচ্ছে, একজন যদি অপরাধ করে, আমি যদি তার অপরাধ নিয়ে কথা বলতে চাই, তখন যদি দেখতে যাই কি অপরাধটা করলো, তাই না? ওদিকে আল্টিমেটলি চলে আসে বিএনপি। এখন এনসিপি দুধে ধোয়া তুলসী পাতা না। এনসিপিতেও কিছু সমস্যা আছে। কিন্তু আপনি যদি রেশিও দেখেন, এনসিপিতে ধরেন ৫টা চাঁদাবাজি করলো, বিএনপিতে করলে ৫০০। তো এই জন্যই বিএনপির নাম বেশি আসে।
এক নম্বর। ২ নম্বর হচ্ছে ওই এনসিপির ৫টা চাঁদাবাজি কিন্তু এখনো প্রমাণিত হয় নাই। আপনি যখন আসিফের কথা বলে, ও পিএস করছে। পিএস করলো ওইটা বেশি বড় কথা নাকি এই যে ১৭০০ কোটি টাকার ঋণ খেলাপিকে আপনার নির্বাচন করতে দিয়ে যাচ্ছে ওইটা বড় কথা। তাই না? ওটা হলো একদম প্রুভেন ফ্যাক্ট। ২০ জনের বেশি ঋণ খেলাপি পার্লামেন্টে আসার জন্যে টিকেট পালো। টিকেট পাইলো মানে ইলেকশনে যাওয়া। তো ওই সংস্কার যদি আমরা আটকে দেই, একটা বিশাল অপরচুনিটি আমরা আবার ২০ বছর পিছায়ে যাব। তো আমি খুশি যে এক অর্থে যে তারেক জিয়া ফাইনালি এগ্রি করলো হ্যাঁ ভোটের জন্য। কারণ ওটা ভেরি ইম্পোর্টেন্ট ছিল সংস্কার করার জন্যে। যদিও আমার ব্যক্তিগত অভিমত সে হয়তো আমার ধারণা উনি বুঝতে পারলেন যে আল্টিমেটলি হ্যাঁ জিততো। এটা আমার ব্যক্তিগত ধারণা। সত্য মিথ্যা আমি প্রুফ করতে পারব না। তো সেজন্যে he didn't want to put his name in a situation then তখন হিস্ট্রিকে বলবে তুমি না ভোটে গেছো বা কিছুই বলো নাই তারপরও হ্যাঁ ভোট জিতলো। তো কাজেই আমরা যেমন রেফার করি ৮০ দশক ৯০ দশকের কথা। আমার মনে হয় he wisely did that. আমি আর ১ মিনিট সময় নিব। সো চাঁদাবাজি নিয়ে কিছু কথা হচ্ছিল। ধরেন আমি মির্জা আব্বাসের কনস্টিটিউয়েন্সিতে ছিলাম ৩০ বছর বয়স পর্যন্ত। তারপর আমি বিদেশ চলে গেলাম। আমার বয়স এখন ৪৮। আমি যেই পরিমাণ চাঁদাবাজি দেখলাম মির্জা আব্বাসের, মানে ভয়ানক অবস্থা। এখন কথা হচ্ছে আগে যেটা হলো ঠিক আছে ওটার জন্য আমি দোষ দেই না। কথা হচ্ছে এখন বিএনপি নতুন কি করছে? আমি বললাম না পিএসসি শুধু পিএসসি চেঞ্জ করলেই বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমি জানি কোন পয়েন্ট গুলো ইম্পোর্টেন্ট একটা দেশকে রান করার জন্য। প্রধান বিচারপতি ইম্পোর্টেন্ট বাট পিএসসির মতো এটা ইম্পোর্টেন্ট না। আপনার দুদক ইম্পোর্টেন্ট, পিএসসির মতো ইম্পোর্টেন্ট না। পিএসসির নিয়োগ হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। যে জায়গাটা আমার মনে হয় আমি solely বিলিভ করি যে ওই জায়গাগুলিতে সংস্কার হওয়া জরুরি এবং যেটা সংস্কার বলতে পিএসসির হেড বা অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট ডিসাইড করবে না একা। কিছু পয়েন্ট আমি বলে যেতে চাই। তারপর আমি আমার বিজ্ঞ বড় ভাইদের বলবো কমেন্ট করার জন্য যদি সময় থাকে। সেটা হচ্ছে যখন আমরা সংস্কার নিয়ে কথা বলি, বিএনপির নিজস্ব একটা সংস্কার দরকার আমি মনে করি। একটা বড় রিজন হচ্ছে তারেক জিয়া আসার পর থেকে আমি দেখলাম এই যে আমার দেশ পত্রিকার সম্পাদকগুলো, তারেক জিয়া আপনি জানেন না গত ১৭ বছর কি ঘটলো। আমার এটা ভেরি ইম্পোর্টেন্ট মেসেজ। তার প্রমাণ হচ্ছে তারপর তারেক জিয়া যেভাবে তার কনভারসেশন এবং তার কাজগুলো করলেন, তাতে রিফ্লেক্ট করে উনি আসলেই জানছেন না এবং জানতে হয়তো চান না। কারণ হচ্ছে তাকে যে সারাউন্ড করে আছে যার লিডাররা, আমার মনে হয় তাকে প্রপার মেসেজটা দেয় না। প্লাস তাদের অ্যাক্টিভিস্টরা এবং যারা ন্যারেটিভ তৈরি করে অনলাইন, অফলাইন। সেটা যদি হতো, এই যে চট্টগ্রাম বন্দর একটা উদাহরণ। হাউ অন আর্থ আপনি একটা দেশে সবাই দেখছে যে বন্দরটা কিরকম হেল্পফুল বা কাজ করছে সেই জায়গায় আপনি তার এগেইনস্টে গেলেন। ১ নম্বর। ২ নম্বরে যে দলীয় গণতন্ত্র। উনি যেভাবে হাইলাইট করছেন তার মেয়েকে which is good অবশ্যই প্রত্যেকে চাইবে হাইলাইট করতে। কিন্তু আপনি তো দলে এমন একটা আনবেন, কি বলে কালচার নিয়ে আসবেন যেখানে লোকজন এনকারেজড হবে। যেমন আমি ২-৩ দিন আগে পাপিয়া বলে একজন নেত্রী আছে বিএনপির, তার একটা কনভারসেশন শুনলাম। সেখানে সে তারেক জিয়াকে রাবিশ বলছে। কেন বলছে? কারণ পাপিয়া তো জানে টিভিতে এসে সে ফাইট করে ঠিক আছে। সে তো জানে যে ভেতরে কি হচ্ছে। রাবিশ বলছে এইজন্যে যে তারেক জিয়া এখনো সেই পুরনো বন্দোবস্তুতেই দলটা চালাচ্ছে। আমি যেটা বলার চেষ্টা করছি যে এইগুলো সংস্কার যদি ফরহাদ ভাই আপনার যদি দল থেকে না আসে, আমার মনে হয় প্রধান দরকার হচ্ছে বিএনপির নিজস্ব সংস্করণ দলে। ওরা যদি সংস্কার করতে নিজেদের না পারে, গভর্নমেন্ট কিভাবে সংস্কার করবে? গভর্নমেন্ট যদি সংস্কার না করে উইল গো ব্যাক টু দ্য সেম স্কোয়ার। আমি আবার মাত্র ৩০ সেকেন্ড নিব। ধরেন বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো দিতে দেয় নাই। এটা কিন্তু আসিফ উপদেষ্টা বের হয়ে বলল। দেয় নাই সিটি কর্পোরেশনের। ডাকসু তারপর ৫ টা ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট ইলেকশন সেগুলো হারলো। সিলেট ইউনিভার্সিটি ইলেকশনটা বিএনপি রিট করে বন্ধ করে দিল। এগুলো কি বার্তা দেয়? তাই না? তারপর ধরেন আপনার উপজেলা নির্বাচন, ওগুলো ওরা হতে দেয় নাই কিন্তু। গত ১.৫ বছর বাংলাদেশ এটা সাফার করলো। জেলা উপজেলায় যে কমিশনার বা কি বলে মেয়র-টেয়র এগুলো নির্বাচন হয় নাই। মানুষ গ্রাসরুট এ সাফার করলো। কারণ আমি তো কথা বলি তখন জানি। তারা যখন কোন কাজ করতে যায় দেখে লোক নাই অফিসে। কাজ করবে না। কারণ কোন অ্যাপয়েন্টেড লোক নাই। ওই জায়গাগুলোতে হয় নাই শুধুমাত্র বিএনপির কারণে। আমার কথা হচ্ছে ওই জায়গাগুলো নিয়ে কম আলোচনা হয়। কিন্তু ওই জায়গাগুলো ফান্ডামেন্টাল।
একটা ইকোনমি একটা দেশকে রান করার জন্য। বিকজ সেটা যদি না হয় তাহলে একটা দেশ আগাবে না। আরেকটা হচ্ছে আমি দেখলাম আ উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন। সো এই ফান্ডামেন্টাল যে সংস্কারগুলোতে যদি বিএনপি গভর্নমেন্টকে সাপোর্ট দিত তাহলে আমার ধারণা গত ১.৫ বছরে আমাদের পরিস্থিতি আরো ভালো হতো। চাঁদাবাজি মাসুম ভাই, আমি এটা বলে শেষ করব ১০ সেকেন্ড। ওগুলো একটা টিপ অফ দ্য আইসবার্গ। আপনি চাঁদাবাজি দেখছেন কিন্তু রুট কজ কি? রুট কজ এর জন্য আপনি এই জায়গাগুলোতে যাইতে হবে। যেহেতু আমি সিটি কর্পোরেশন নির্বাচন বললাম, উপজেলা নির্বাচন বললাম। তারপর আপনার ওই কি বলে পিএসসির ই আপনার সংস্কারের কথা বললাম। এই জায়গাগুলো যদি ঠিক না করেন, এই জায়গাগুলো ঠিক করলে আপনার চাঁদাবাজি আল্টিমেটলি বন্ধ হয়ে যাবে একসময়। তো এভাবে আমি শেষ করতে চাই। আমার আরো অনেক কিছু বলা আছে কিন্তু আমি বললাম এগেইন আমি একটু কনস্ট্রাকটিভ কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সমস্যা এখানে আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, it leads to a lot towards